চিরুনি তল্লাশি চালিয়েছে তৃণমূল। আমাদের একজন কার্যকর্তার ভাগ্নিকে জামা কাপড় উলঙ্গ করে তাকে নাচানো হয়েছিল। মুখ্যমন্ত্রী তো বলছেন যে মহিলাদের 8টার মধ্যে ঘরে ঢুকে যেতে হবে। অভয়ের মৃত্যু এবং ধর্ষণের পরের দিন তার বাড়িতে 15 লক্ষ ক্যাশ দিয়ে পাঠালেন ডিসি নর্থকে। বিধাননগরের ওই অ্যাডেড এরিয়া দুটি জায়গা আছে, এটা কিন্তু আমাদের দেশের লোক থাকে না, কারণ সত্যি পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই। এখানে শিল্প যদি জব হয় তাহলে কিন্তু আমি সত্যি প্রশ্ন করব, কেন একটাই প্রশ্ন বললেন, আরে বস আপকা মনতা আবি নয়া ক্যা কর রहा है। 2026-এর নির্বাচন, মমতা ব্যানার্জির বিসর্জন। পশ্চিমবঙ্গের দুর্নীতির আঁতুড় ঘর কিন্তু স্বাস্থ্যবাবু। কোনো রাজ্যে দেখেছেন যে রাজ্যের একটি এপেক্স হাসপাতাল আরজিকর তার অধ্যক্ষ জেলে? মুখ্যমন্ত্রী ধর্মতলার জনসভা থেকে মঞ্চে দাঁড়িয়ে বলছেন, ওরা যদি মনে করে একজোট হয়, একটা কমিউনিটি যদি মনে করে একজোট হয়, আপনাদের সাফ করে 1 সেকেন্ডে বাড়ানো। থ্রেটের শুরু কিন্তু কালীঘাট থেকে, নবান্ন থেকে, আর থ্রেটের শেষ হবে ভারতীয় জনতা পার্টি যখন শাসক দল হিসেবে আসবে। আমার তো মনে হচ্ছে মুর্শিদাবাদে অঘটন ঘটবে। আমি বলবো বামপন্থীদের দয়া করে হাত জোড় করে নীতিটা এই বছরের জন্য বন্ধ রাখুন, আপনাদের অস্তিত্ব নেই। নমস্কার, আমি চার্লস নন্দী। আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের পডকাস্টে আমাদের বিশেষ অতিথি হিসেবে আমরা পেয়েছি ডক্টর শারদ্বত মুখোপাধ্যায়, একজন বিশিষ্ট চিকিৎসক এবং একজন বিশিষ্ট অনকোলজিস্ট, একজন সমাজসেবী, এছাড়া বিধাননগর বিধানসভার তিনি প্রার্থী। ডক্টর মুখোপাধ্যায়, অনেক নমস্কার আজকে আমাদের সঙ্গে পডকাস্টে আসার জন্য। শারদবাবু, আপনার একটা অন্য পরিচয় আছে যে প্রার্থী চিকিৎসক ছাড়াও আপনি ভারতীয় জনতা পার্টির আমাদের যে ডক্টর সেল আছে তার আপনি কনভেনার। তো প্রথমেই যেটা জানতে ইচ্ছে করছে যে আপনি তার আগে কখনো ইলেকশনে এমএলএ প্রার্থী হিসেবে লড়েননি? নীতিতে আছি, রাজনীতিতে ছিলাম ছিলাম, না। হ্যাঁ। তো হাউ ওয়াজ ইউর রিয়াকশন, ফার্স্ট রিয়াকশন যখন আপনি জানতে পারলেন যে আপনাকে দল প্রার্থী করেছে? অস্ট্রাক, ওকে। অবাক। হুম। রুগী দেখছিলাম সামনে, ওকে। আমার কোনো রকম আইডিয়াই ছিল না কি হতে চলেছে। আপনার ইনফ্যাক্ট একজন সাংবাদিকই আমাকে ফোন করলেন। আচ্ছা, আপনার যে রোগীদের মধ্যে তো আপনার বিশাল পপুলারিটি, তাদের রিয়াকশন কি যখন তারা জানতে পেরেছেন যে আমাদের প্রিয় চোখে রেখেছিলাম। হ্যাঁ। যে রুগীটি আমার সামনেই বসেছিল ও বলল, ডাক্তারবাবু বাড়িতে কেউ কিছু হলো নাকি, মানে কারোর শরীর খারাপ? আমি বললাম, না সেরকম তো কিছু হয়নি। না আপনার একটু কিরকম লাগছে, আপনি ঠিক আছেন তো? আমি বললাম, ঠিক আছে। তারপর ওই রুগীটাকে ছেড়ে দিলাম। সেই রুগী আজকে এলো, বলে আমি এতদিনের রুগী, আমাকে কিভাবে চেপে গেলেন খবরটা। আপনি বুঝতে পেরেছি তখনই খবরটা পেয়েছিলেন। আমি বললাম, আর কি করা যাবে, আমাকে তো নিজে তো একটু হজম করতে হবে। আপনি ডাক্তার সে গুয়েভারা, আপনার আমার ছোটবেলায় যাকে আমরা, যার অনেক কিছু আমাদের ইন্সপায়ার করে, যদিও আদর্শগতভাবে দ্য বাইসাইকেল ডায়েরি। হ্যাঁ, এখন মনে পড়ে গেল। আদর্শগতভাবে হয়তো আমরা বিপরীত মেরুতে আছি, হুম। কিন্তু সে একটা সাংঘাতিক কথা বলেছিলেন। সেটা হচ্ছে যে রেভলিউশন ইজ নট অ্যান অ্যাপল দ্যাট ফলস when it is ripe. রাইট, একদম। You have to make it fall. তেমনি আপনার যে অপোজিটে যে ক্যান্ডিডেট আছেন সুজিত বাসু তৃণমূলের, you have to make his fall, রাইট? তো আপনার ওয়ে টু উইন, হোয়াট ইজ ইউর রোড ম্যাপ টু উইন দিস ইলেকশন? ফোকাসটা কি? ইউ হ্যাভ টু মেক ইট ফল এর থেকে বড় কথা হচ্ছে উই অল হ্যাভ টু মেক ইট ফল। তার কারণ ইউ মিন উই, উই মিনস দ্য পিপল অফ বেঙ্গল। রাইট? যা হচ্ছে পশ্চিমবঙ্গে, শুভবুদ্ধি সম্পন্ন বাঙালির কাছে সব বাঙালি অবগত এখন কি হচ্ছে। 15 বছরের দশা সে তো আমরা জানি। তো আমার মনে হয় আমি জাস্ট হ্যামারিং দ্য নেল ডাউন ইনটু দ্য কফিন। দ্য নেল ইজ অলরেডি দেয়ার, পেরেক কফিনে পোতাই আছে, পুঁতে কিছুটা ঢুকেও গেছে। আমি ফাইনাল হাতুড়িগুলো মারার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিধানসভা 116 বিধাননগরের বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের আমি প্রার্থী। আপনি জানেন যে বিধাননগর একটা এমন এলাকা, হাই ভোল্টেজ ইলেকশন হবে। প্রার্থী যেমন হেভিওয়েট প্রার্থী, আপনারা দুজনেই হেভিওয়েট প্রার্থী। সেক্ষেত্রে আপনার, আপনি যখন প্রচারে যখন যাচ্ছেন আপনার ফোকাস কি? আপনার ইস্যুসগুলো কি, যেটা নিয়ে আপনি মানুষের মধ্যে যাচ্ছেন? প্রত্যেকটা নির্বাচনের আলাদা একটা প্রেক্ষাপট আছে। লোকসভা, রাইট। ন্যাশনাল ইস্যুজ, ইন্টারন্যাশনাল ইস্যুজ।
এসব লোকাল ইস্যুসে থাকে, নাহলে একটা কেন্দ্রে কেন প্রার্থী হয়? বিধানসভা বিধানসভা হুম। বিধানসভা ওয়েটেজ গিভেন টু মোর ইন্টু লোকাল ইস্যুস, অ্যান্ড কিছুটা লোকাল এখানে মানে হচ্ছে রাজ্যের ইস্যু। হুম। আর যদি আমি পঞ্চায়েত কর্পোরেশন এগুলো ভাবি, সেগুলো হচ্ছে সেই ছোট কেন্দ্রেটার ইস্যু। তো আমার মনে হয় এখানে একটা ভালো মিক্স, সুন্দর একটা শরবত বানানো যায়। সেই শরবতটা হচ্ছে কিছু রাজ্যের প্রণালী, কিছু রাজ্যের দুর্নীতি, কিছু রাজ্যের শাসক দলের হীনমন্যতা, এইগুলোকে আমাদের কাছে, যেগুলো আমার মনে হয় যেগুলো বাঙালির সঙ্গে, পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে ঠিক কাজ করা হয়নি, সেগুলোকে লোকের কাছে পৌঁছানো এবং মনে করিয়ে দেওয়া। অনেক ক্ষেত্রে লোকে ভুলে যায়, সবাই কাজে কর্মে ব্যস্ত থাকে। আমরা কি করতে চলেছি সেটা তো একাত্তর লোককেও, যে হঠাৎ ওরা চলে যাবে আমরা ঢুকবো, আমরা কি করতে চলেছি। সব থেকে ভালো, আপনি বহুদিন ধরে সাংবাদিক করেন, কোনো হাসপাতালে দেখেছেন স্বাস্থ্য একটা বড় ইস্যু? কেন স্বাস্থ্যের উপর দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছেন বলে দাবি করেন। উনি নিজেও স্বাস্থ্যমন্ত্রী, নিজে স্বাস্থ্য, নিজে তো প্রচুর মন্ত্রী, কোন মন্ত্রীটা উনি নন, সেটা একটা ছোট লিস্ট। 10-12টা বসে আছে। তো মুখ্যমন্ত্রীর পোস্টার বয় হসপিটাল, এখন পোস্টার বয় হয়ে গেছে আরজিকর হাসপাতাল। অভয়াকাণ্ড সেখানে থেমে থাকলো না, পরপর দুদিন দুটো লিফট লিফট। আর গতকাল দেখেছেন তো, গতকাল অরূপ ব্যানার্জি আর মনে হয় বিশ্বজিৎ সামন্ত, অরূপ ব্যানার্জি লিফটের, বিশ্বজিৎ সামন্ত, ভাবুন কোনো হাসপাতালের আপৎকালীন বিভাগ হতে পারে, এমার্জেন্সি বিভাগ, যেখানে ওয়াশরুম নেই, শৌচালয় নেই, একটি কার্ডিয়াক ফেলিয়ার, মনে হয় যা যা শুনলাম সংবাদ মাত্রা, হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ারের পেশেন্ট এলো, তাকে ওষুধপত্র দিয়ে ডাক্তারবাবুরা কিছুটা সুস্থ করলো, এবং হার্ট ফেলিয়ারের পেশেন্টদের একটা ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা ডাইউরেটিক বলা হয়, সেখান থেকে বেশি প্রস্রাব তৈরি হয়। সেই পেশেন্টের কিন্তু যেতেই হবে টয়লেটে, সেখানে টয়লেট নেই, তাকে সিঁড়ি ভেঙে ওপরে উঠে 40 থেকে 50 মিটার গেল, দুটোই কিন্তু, একজন ভদ্রলোক মারা গেল, তার পুত্র এবং ওয়াইফ দেখলেন, আর গতকালের লিফটের, আর গতকালের ঘটনাটা হচ্ছে হাতেই মরে গেলেন, ছেলের হাতেই। এগুলো মানে ভদ্র সভ্য সমাজে নেই, হরপ্পা মহেঞ্জোদারো সময় হতো না, ইনকা সভ্যতার সময় হতো না। উই আর ব্যাক টু দ্য স্টোন এজেস। পুরনো প্রস্তর যুগে পড়ে আসতো। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলতেই হচ্ছে যে সুজিত বসু, আপনার যে বিপরীতে তৃণমূলের ক্যান্ডিডেট, সুজিত বসু জীবন শুরু করেছিলেন রোল বিক্রি করে, সেখান থেকে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, নেক ডিপ করাপশন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন ডাক্তার হিসেবে, ভারতীয় জনতা পার্টির একজন বিশিষ্ট ক্যান্ডিডেট হিসেবে, আহ, আপনি আমাদের দর্শকদের জন্য বলুন যে আপনার ওয়ার রুম যেটাকে বলে, এটা তো একটা সর্ট অফ ভোট যুদ্ধ, ওয়ার দ্যাট ওয়ে, ওয়ার রুম, আপনার ওয়ার রুম তৈরি? অ্যাবসলিউটলি, নিশ্চয়ই তৈরি আছে। হুম। ব্যক্তি সুজিত বোসের সঙ্গে শারদত্ত মুখোপাধ্যায়, ব্যক্তি শারদত্ত মুখোপাধ্যায়ের কোনো সংঘাত নেই, রাজনীতি কোনোদিন থাকবে না। আদর্শ। সুজিত বসুর নীতির সঙ্গে আমার এবং আমার দলের নীতির সংঘাত, সুজিত বসুর প্রশাসনের সঙ্গে আমার এবং আমার দলের যে প্রশাসনিক চিন্তাধারা, তার সংঘাত। ছোট প্রথম করে বলি যে রোল বললেন, হ্যাঁ রোল সেন্টার, এখন রোল থেকে রোড রোলার সবই ওনার হাতে, নতুন কিছু নয়। আমি 1990 থেকে টানা বিধাননগরের নিবাসী, তো সেখানে এককালে দেখতাম প্রচুর সুন্দর ঘরবাড়ি আছে। এখন একটা জেনারেশনের পরে চেঞ্জ হয়, আমি একটা যখন বিধাননগরে যাই রাস্তা দিয়ে হসপিটালে, মন খারাপ হয়ে যায়, বাড়ি দেখেই বোঝা যায় কতগুলো একটু ঝরে পড়ছে, ভেঙে পড়ছে, জানলা খুলে যাচ্ছে। ওগুলো কিন্তু সবগুলো কিন্তু খাতায় লেখা হয় আমার আরেকজন, আমার বিরোধী দল, কেন সেগুলো ট্রান্সফার হবে, হাত বদল হবে, বিক্রি হবে। বেশিরভাগই ছেলে মেয়ে ইউএস, নয় হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। পশ্চিমবঙ্গে তো কোনো চাকরি নেই, হুম সবাই পরিযায়ী শ্রমিক, হুম কেউ মেধার শ্রমিক, কেউ হাতুড়ি লোহার শ্রমিক। তো সেইগুলো কিন্তু ওরা লিস্ট করছে, এক একটা বাড়ির ট্রানজাকশন। ধরুন আপনি বললেন জজবাবু আপনারা বাড়ি আছে, মিস্টার নন্দী, আপনার বাড়ির ভ্যালুয়েশন হলো 5, আলটিমেট ভ্যালুয়েশন হচ্ছে 6 +1, সবসময় বলা হয় 5+1। বয়স বলতে কেউ বলি না, হুম আপনার বয়স কত, 65+, হুম তো সেরকম সল্ট লেকের বাড়ি দিচ্ছে সব প্লাস, এই একটা গেল পয়েন্ট। 2 নম্বর হচ্ছে পানশালা মোড়ে মোড়ে, পাঠশালা দূরস্থ, স্কুল, একটা নতুন স্কুল নেই সল্ট লেকে, একটি দুটি প্রাইভেট পাঠশালা তৈরি হয়েছে,
আপনি খালি সল্ট লেকে ঢুকে দেখবেন কি রেটে বার, বিস্ট্রো তৈরি হয়েছে, ক্যাফেস। থার্ড জিনিস, নতুন জিনিস, মাসাজ পার্লার। It is worse than any place trial হয়েছে ফ্লেশ ট্রেড টু ব্যাংককের থেকেও এভরি 50 to 100 মিটার্স ইউ হ্যাভ দিস গাইজ আর মাসাজ করলে ফ্লেশ ট্রেড। এইগুলো হচ্ছে একটা ব্যবসা ক্ষেত্র। এছাড়াও আপনার সল্টলেকে তাই একটা যে হচ্ছে রাস্তার। হুম। আমি তো সল্টলেক নিবাসীকে একবার আর্জি জানিয়েছিলাম রোড ট্যাক্স দেওয়া বন্ধ করুন। কেন আমাদের যে রেটে টায়ার পাল্টাতে হয়, আমার মনে হয় উল্টে আমাদেরকে ভর্তুকি দেওয়া উচিত। ইলিগাল কনস্ট্রাকশন, ইলিগাল কনস্ট্রাকশন, চতুর্দিকে জল। জলের একটা জিনিস হয় কানেকশন, ফেরুলটা আপনি পাল্টা যান, লোক এসে প্রথম হলো এখানে পাল্টানো যাবে না, বাস দিয়ে ইলেকট্রিক লাইন, এটা হবে না। আপনি এক কাজ করুন, ফেরুলের লাইনটা চেঞ্জ করুন, কর্পোরেশনে গিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন করুন, আপনি আটকে যাবেন। তাও ফোন করবেন, আরে আমি দাদা ওকে বানিয়ে নিচ্ছি। তারপরের জিনিসটা হচ্ছে নাও দ্য রেট স্টার্ট হুম। 2000-3000 স্ট্যান্ডার্ড রেট এখন 4 থেকে 5,000 ফেরুল পরিষ্কার। এছাড়াও সল্টলেক ওয়াটার লগিং ওয়াটার লগ জীবনে কোনোদিন 90 সাল থেকে সল্ট লেকের কোথাও দেখিনি ওয়াটার লগিং হতে। বিগত 5 থেকে 8 বছর ধরে ধারাবাহিকভাবে ওয়াটার লগিং হচ্ছে। এমনকি এতটাই হয়েছে গতবারের বৃষ্টিতে যে অনেকে ইভি গাড়ি সল্ট লেক নিবাসী কিনবে কিনা ভাবছে। স্ট্রিট লাইট, স্ট্রিট লাইটস এক্সেপ্ট দ্য আর্টেরিয়াল রোডস, হুম। ফার্স্ট অ্যাভিনিউ, সেকেন্ড অ্যাভিনিউ, থার্ড অ্যাভিনিউ, ব্রডওয়ে, বাইলেনে তো কোনো হ্যাঁ এই তো বললাম, এই 4টেতে আলো আছে, বাকিগুলোতে আমার মনে হয় লণ্ঠন জ্বলে। সেফটি অফ উইমেন ইজ এ ম্যাটার। 5 নম্বর, আলো নেই, দুষ্কৃতিকারীরা চতুর্দিকে, খুলে আম চলছে, তো সেখানে ছিনতাই। কেউ এখানে ইভিনিং ওয়াকে বেরোয় না, সবাই মর্নিং ওয়াকে। ইভিনিং ইজ ডেঞ্জারাস ফর এল্ডারলি পিপল। না, আরেকটা বিষয় আছে ডাক্তারবাবু, সেটা হচ্ছে যে সল্টলেকে প্রচুর এল্ডারলি সিটিজেন্স আছে, তাদের সেফটি একটা বড় ইস্যু। যেটা বললাম, এত বার্গলারি হচ্ছে, আমার মা কোনোদিন, ছেলে মেয়ে বাইরেতে পেয়ার সিদাসে থাকে, এখানে মা বাবা একা পড়ে আছেন, বৃদ্ধ। এটা খুব প্রবলেম ওর, মানে সোশ্যাল ইস্যু, নট আ প্রবলেম। বাগলারি তো ক্রাইম, হাওয়ারগাই দেখায়। এই যে সবাই একলা রয়েছে, সেই জন্যই অ্যাডভান্টেজটা পাচ্ছে। এদের একটা হেল্পিং সিস্টেমও নেই। হুম। আর বার্গলারি তো সাংঘাতিক। আমার রোতে একটা বাড়িতে একটা সরকারি ব্যাংকের ম্যানেজার থাকতেন। হুম। রাত্রির 2টোর সময় ঢুকে দে স্টোল এভরিথিং, এভরি বিট অফ থিং। ভদ্রলোক ভিন রাজ্যের লোক, এখানে ম্যানেজার হতে ট্রান্সফার হয়েছিলেন, যা হয় সেন্ট্রাল ব্যাংকগুলোর। হুম। উনি বলেছেন হাত জোড় করে, বহুত দেখা হয়, ऐसा जगह नहीं देखा। চলে গেল। না, এছাড়াও বিধাননগর যে এলাকা, পুরসভা এলাকা, সেখানে দেখা গেছে এই সুজিত বসুরা। আমি একটা জিনিস বলি, আপনার সল্ট লেক বুঝতে না, আপনার সল্ট লেক ভাবেন। বিধাননগর কিন্তু একটা অ্যাডেড এরিয়া, হ্যাঁ, ওটা অনেক আমি তো এখন ঘুরছি প্রার্থী হিসেবে, অনেক চোখে সংখ্যা- দেখা যায় না। আমি এটুকু বললাম মিস্টার চার্লস নন্দী, চোখে দেখা যায় না। একটা দুটো ওয়ার্ড আছে, আমি নামকরণ করব না, সেখানের জন্য আমার সেই ওয়ার্ডে আমাদের যারা কর্মী আছে, তারা কার্যকর্তা, তারা বলল দাদা আপনি যেখানেই যাবেন এই দুটো ওয়ার্ড ছেড়ে দিন। আমি কেন যাবো না কেন? না আপনি ভোট পাবেন, ওখানে লোকজন একটু আপনাকে ভালোবাসবে, ভোট দেবে, কিন্তু ঢুকবেন না। কোনো বলে আপনার নিজের রিস্কে ঢুকবেন। হুম। পুলিশের কাছে গেলাম, পুলিশ বলল হ্যাঁ এই দুটো না আমাদের, একটু প্লিজ জানাবেন। আমি যখন বলবো, যদি আমি পারি আপনাকে এটা অ্যারেঞ্জ করে দেবো। কিন্তু আমার মনে হয় আপনি, বাকি তো এতগুলো ওয়ার্ড আছে। দিস ইজ দ্য সিচুয়েশন। কেন ওই একটি ওয়ার্ড বলে দিলাম, দুটি ওয়ার্ড, হুম। যেখানে গতবার বিধানসভা নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টি তখন 0 থেকে 77 হলো, এটা কিন্তু খারাপ কিছু না, 0 থেকে 77 হলো। আর তারপরে ওখানে বললাম লঙ্কাকাণ্ড এবং নরকের মতো চিরুনি তল্লাশি চালিয়েছে তৃণমূল। কি করেছে জানেন? আমাদের একজন কার্যকর্তার ভাগ্নিকে জামা কাপড় উলঙ্গ করে তাকে নাচানো হয়েছিল। এর থেকে অভাবনীয় জিনিস হয় না। এর মধ্যে আমরা এফআইআর অব্দি করতে দেওয়া হয়নি। এখনো গতকাল আমি বৈঠক নিয়েছি, গতকালও প্রায় 30-40 জন কার্যকর্তা এসে বলেছে তারা আজও ঘরে ফেরেনি ওই দুটো ওয়ার্ডে। এই যে সন্ত্রাস, দলীয় সন্ত্রাস তৃণমূলের, তার উপর হচ্ছে প্রশাসনিক সন্ত্রাস। আমি এটাকে বলি অ্যাডমিনিস্ট্রেটিভ টেরোরিজম। ইট ইজ এ টেরোরিজম। সন্ত্রাস মানে কি? একজনকে মারবে 100 জন ভয় পাবে। এখানে একজন ভাগ্নিকে মারা হলো, উলঙ্গ করা হলো, 100টা মহিলা কি হলো, ভয় পেয়ে গেল। এই যে প্রশাসনিক এবং সামাজিক সন্ত্রাস, এর স্রষ্টা কিন্তু এই দল। আমি ডাক্তারি করতাম, খুব আনন্দে ছিলাম। আমি কেন আজকে রাজনীতির কাঠগড়ায় রাজনীতির আঙিনায় নিজেকে নামিয়েছি?
তার কারণ আমি যদি বসে থাকি আমি পরবর্তী প্রজন্মকে উত্তর দিতে পারবো না। তারা বলবে যে ভাই তুমি কি করেছিলে, তুমি তো এগুলো সব প্রতিবাদ করো, তুমি তো সব সহ্য করেছো এই অরাজকতা। তো আমি আজকে ওইটুকু বলতে পারবো যে হ্যাঁ আমি রাস্তায় নেমেছিলাম, আই ট্রাইড মাই বেস্ট। আমি চেঞ্জ করতে পারলে ভালো। বিধাননগরে এসআইআর হয়েছে, যেমন সারা রাজ্যে হয়েছে। দেখা গেছে যে প্রায় 50,000 নাম বিধাননগর বিধানসভা থেকে বাদ গিয়েছে, কম হয়েছে। কম হয়েছে। তো এটা নিয়ে আপনার বিধাননগরের ওই assessment কি? অ্যাডেড এরিয়া দুটি জায়গা আছে, বললে খারাপ লাগবে শুনতে, এটা কিন্তু আমাদের দেশের লোক থাকে না। কোন দেশের লোক থাকে আপনারা বলতে যাচ্ছিলাম আমি সেটাই, যে আপনারা কোন দেশের লোক বলুন। থাকে? সুদূর মিয়ানমারের লোক, কিন্তু ভাষাটা বাংলা হুম। বা বাংলার মতো। রোহিঙ্গাদের হ্যাঁ, অনেক তকমা দেওয়া হয়। হুম। আমি উদ্বাস্তু ভাগ্যক্রমে হয়নি, ওই জন্য উদ্বাস্তুদের প্রতি কিন্তু আমার একটা সম্মান আছে। কখনো ভাববেন না যে আমি উদ্বাস্তুদের এগেনস্টে। আজকে আমার দলটি যিনি তৈরি করেছিলেন, ফাউন্ডার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি উদ্বাস্তুদের সেবা করার জন্যই আজকে কিন্তু আমরা এখানে বসে। ভারতীয় জনতা পার্টি সব থেকে বেশি উদ্বাস্তুদের কথা চিন্তা করে। তো আমি ওদেরকে সামাজিকভাবে ওদের এগেনস্টে নই, কিন্তু ওদেরকে তুষ্টিকরণ করার জন্য আমার ঘরের ছেলেটি সে ভাত পাবে না, ডাল পাবে না, চাকরি পাবে না, এটা তো মেনে নেই। পাপকে ঘৃণা করো, পাপীকে না। পাপিকে নয়, একদম ঠিক নাই। এবারে আমি আসছি একটু অন্য প্রসঙ্গে। আমাদের আড্ডা জমে উঠেছে, ডাক্তারবাবু আজকে ভালো মুডে আছেন। এবারে যেটা মূল বিষয়ে চলে আসে আমাদের, এতক্ষণ যে ছিল আমরা সল্টলেক স্পেসিফিক, সল্টলেক তো পশ্চিমবঙ্গের বাইরে নয়। হয়ে যেতে পারে, এটা কিন্তু চান্স আছে। দেখুন, একটা সময় বিগ বি সুপারস্টার অমিতাভ বচ্চনরা পশ্চিমবঙ্গে আসতেন চাকরি করতে। আমি ফ্যান। একটা সময় বিগ বিরা পশ্চিমবঙ্গে আসতেন চাকরি করতে, আর আজকে সেখানে এখানকার ছেলেমেয়েরা বাইরে চলে সিবি রহমান, সেটা ভাবুন, সিবি রহমান। হ্যাঁ। সিএমআই, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, বলছে যে গত 11-12 বছরে 217% তার বেশি, 217% আনএমপ্লয়মেন্ট বেড়েছে পশ্চিমবঙ্গে। 80 লক্ষের বেশি বাঙালি ছেলেমেয়েরা তারা পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে গেছে রুটি রুজির আশায়। আপনি এটা নিয়ে কি? দেখুন, যে কোনো দেশের বা রাজ্যের অর্থনীতি দেখতে গেলে আমরা কি দেখি? ইম্পোর্ট এক্সপোর্ট ব্যালেন্স, ট্রেড ব্যালেন্স বলা হয়। পশ্চিমবঙ্গে ট্রেড ব্যালেন্সের সাংঘাতিক এগিয়ে, কিন্তু এটা ভুলে গেলে হবে না। আমরা তিনটে জিনিস এখানে এক্সপোর্ট করি: মেধার রপ্তানি, শ্রমের রপ্তানি, এই দুটো সাংঘাতিক, মেধা এবং শ্রমের রপ্তানি, এটা আমরা করে থাকি। এক্সপোর্ট করি আমরা। হ্যাঁ, এক্সপোর্ট অন্য ভিন রাজ্যে। আর ঘামের রপ্তানি মাথায় রাখতে হবে যে আমাদের দেশের ছেলেমেয়েরা, পশ্চিমবঙ্গের ডাল ভাত খাওয়া যে ছেলেমেয়েরা, তারা আজকে বাধ্য হয়েছে ভিন রাজ্যে এবং ভিন দেশে যেতে। কারণ সত্যি পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই। আপনি একটা 15 বছরে মনে করুন একটা বড় তকমাওয়ালা কোম্পানি বা শিল্প এসেছে। এখানে শিল্প যদি চপ হয় তাহলে কিন্তু আমি সত্যিই প্রশ্ন করব। 3,400 প্রায় লিস্টেড কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে এটা গেছে। কিন্তু আমার মনে হয় 6,800। না, আসছি লিস্টেড কোম্পানি, আনলিস্টেড কোম্পানি অ্যানাদার 4,000। একদম। তো ওই 7,000 7,000 প্লাস তারা চলে গেছে। কদিন আগে একটা সার্ভে হয়েছিল, ইকোনমিক টাইমস কাগজে বেরিয়েছিল, যে একটি কোম্পানি, এখানে নামটা বলছি না, বহুদিনের পুরনো একটি সংস্থা, তাদের পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের ব্যবসা। ওরা দেখলো যে হঠাৎ গত 5-6 বছরে তাদের প্রোডাকশন কমে গেছে, তাদের মুনাফা কমে গেছে। তারা একটি ইউকের একটি কোম্পানিকে এনগেজ করেছিল টু ফাইন্ড আউট দ্য রিজন, কেন এটা হলো। ইউকের কোম্পানি ফাইন্ড আউট করে যেটা বলেছিল যে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে যেহেতু হেড অফিস লেখা আছে কলকাতা, ওটা আগে চেঞ্জ করুন। কলকাতা হেড অফিস লেখা আছে বলেই আপনার কোম্পানির ডাউনফল হচ্ছে। তো ওরা ইমিডিয়েটলি কলকাতা তো হেড অফিস চেঞ্জ করলোই, এখান থেকে তল্লির তলবা গুটিয়ে চলে গেল বাইরে। এই হচ্ছে আমাদের এখানকার পরিস্থিতি। আমি এবারে হ্যাঁ, বিরোধী বলে না উল্লসিত হব না, এই ঘটনা আমার খারাপ লাগছে। সেটা বটে। আই এম সো স্যাড, আমি দুঃখিত, আমার ভালো লাগে না এই কথাগুলো শুনতে। আমরা যখন বাইরের রাজ্যে যাই না কনফারেন্সে, আমাদের নিচু চোখে দেখা হয়, উই আর লুক ডাউন আপন। আমি দেখলেই পালাই অন্য রাজ্যের আমাদের কলিগদের, কেন একটাই প্রশ্ন বলে, আরে বস আপকা মানতা আবি নয়া ক্যা কর রা হ্যায় বলিয়ে।
রোজ শুনতে হয়। দেখুন ওখানে গেলেন আল্টিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী। আমি নিশ্চয়ই আমার মুখ্যমন্ত্রীর নামে বাজে কথাটা বাইরে গিয়ে সহ্য করতে পারি। যদি আমার মুখ্যমন্ত্রী সেই প্রোটোকলটা মেইনটেইন করেন না, আমার কিন্তু শুনতে ভালো লাগে না যে আমার দেশের আমি যে রাজ্যে থাকি তার এই বেহাল অবস্থা। যেখানে আমার মুখ্যমন্ত্রী, উনি তো আল্টিমেটলি আমারও মুখ্যমন্ত্রী। তাকে নিয়ে লোকে হাসাহাসি করছে। কর্মসংস্থান নেই বলে হাসছে। আমাকে তো বলল, "বস आप लोग पेशेंट मिल रहा है आपको?" আমি বললাম, "কেন?" বলল, "अब तो आधा तो हम बंगाली देखते हैं।" সাউথ ইন্ডিয়া তামিলনাড়ুর কনসালটেন্ট আমাকে বললেন, আমারই কলিগ, যে, "আপনি পেশেন্ট রুগী পান কিনা? কেন তোমার তো আমি তো চেম্বারে রোজ ১০টার মধ্যে ৫টা বাঙালি দেখি।" হুম। সবই চলে যাচ্ছে। মানে রুগীও রপ্তানি হয়ে গেছে আমাদের। আচ্ছা, একটা সময় শশী কাপুর, জেনিফার কাপুর কলকাতায় আসতেন হানিমুনে। তার কারণ তারা মনে করতেন যে কলকাতা ইজ দ্যাট সেফ ফর উইমেন অ্যান্ড ফ্যামিলি। তো আজকে যেটা দেখা যাচ্ছে যে ক্রাইম ব্যুরো যেটা বলছে, এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, বলছে যে ক্রাইমস এগেনস্ট উইমেন সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গে। এটা নিয়ে আপনি এটা তো মনে হয় ডাক্তাররা ছাড়া বেশি ভুক্তভোগী তো কেউ নয়। সেই জন্য জিজ্ঞাসা করছি আপনাকে। ১৯৪৭ তো আমি দেখিনি, আপনিও দেখেননি। তো ১৯৪৭ এর পরে এইরকম রেভলিউশন আমার মনে হয় বাঙালি দেখেনি। কারণটা কি বলুন তো? একটি মহিলা, আমি ডাক্তারটা ছেড়ে দিলাম, একটি মহিলা তার কর্মক্ষেত্রে পৌঁছলো এবং সেখান থেকে সে বাড়িতে মাকে ফোন করে বলল, "মা আমি পৌঁছে গেছি।" সেটার মানে কি? বকলমে কিন্তু আমি সেফ। রাস্তায় ছিলাম, পৌঁছে গেছি। রাত্রি ৩টে-৪টে নাগাদ মায়ের কাছে কি ফোন গেল যে মেয়ের খুব শরীর খারাপ, সেটাও মিথ্যে কথা। এবং আল্টিমেটলি সে নেই। তারই আরেক নাম অভয়া। তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অনলি রাজ্য যেখানে অভয়ার মতো কাণ্ড ঘটেছে। শুধু তাই নয়, তারপরে তো আরো বলছি, ল কলেজ, হ্যাঁ, কসবা ল কলেজ। কসবা ল কলেজ, হুম। ভাবুন। এবং সেখানে তো তার দলীয় নেতা, যুব নেতা, হ্যাঁ, তার দলীয় যুব নেতারা বিরোধী দলের নিজের এই একটা ঘটেছে এবং তারপরে তো বেরোলো ধারাবাহিকভাবে তারা মোলেস্টেশন চালাতো। হ্যাঁ, শুধু মোলেস্টেশন মলেস্টেশন ফ্যাক্টরি ছিল ওটা। হ্যাঁ, ফ্যাক্টরি ছিল। খালি আমি বলব না, একটা মহিলাকে বাজেভাবে সম্বোধন করাটাই পাপ। হুম। তো সেই জায়গাটা তো ওরা ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গে হতেই থাকে। মহিলা কাউকে জিজ্ঞেস করবেন তারা বাসে ট্রামে সেফ কিনা। ইফ দেয়ার আর গুড টাচেস অর ব্যাড টাচেস ইন দ্য, এ তো দিবারাত্র। আমি মেট্রো রেলে একদিন যাচ্ছিলাম, আমার এখনো মনে আছে, আজ থেকে ১০-১৫ বছর আগে। একটি মহিলা ঘুড়ি আমার সামনে, আমার সঙ্গেই একটি বেশবাসে ভদ্র, ঘুরিয়ে একটি থাপ্পড় মারল। আমি না ভয় পেয়ে গেলাম। আরে বাবা! আমি ইনফ্যাক্ট রেগে গেলাম, "আপনি ওকে মারলেন কেন?" ঘুরে বলল, "ওনাকেই জিজ্ঞেস করুন কেন মারলেন? কারণ উনি চুপ করে আছেন।" না, মুখ্যমন্ত্রী তো বলছেন যে মহিলাদের ৮টার মধ্যে ঘরে ঢুকে যেতে হবে। রাত এই ৮টা। কারণেই বলছেন, উনি পুলিশ মন্ত্রীও। সেগুলো জানেন আপনি? হ্যাঁ, গৃহমন্ত্রী না। হ্যাঁ, হ্যাঁ। উনি পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্র। উনি স্বাস্থ্যমন্ত্রী। দুটো দপ্তরের কাহিনী শোনালাম আপনার। হ্যাঁ। দুটোতেই এর থেকে বেহাল অবস্থা মনে হয় সোমালিয়াতেও নেই। পশ্চিম বাংলা, আমার মনে হয় বাংলাদেশের আইন শৃঙ্খলার থেকেও বাজে অবস্থা। ২০২৬-এর নির্বাচন, মমতা ব্যানার্জির বিসর্জন। ওম গঙ্গা। ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ ঠিক করেছে যে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। মানুষ মানসিকভাবে প্রস্তুত। মমতা ব্যানার্জি and her party and her government deleted from the minds of West Bengal. Mamata's days are numbered. ৭ তারিখ, ৭ই মে মমতার টার্ম শেষ হচ্ছে। ৮ই মে থেকে অন্য সরকার ক্ষমতায় আসছে। আপনি একজন ক্যান্ডিডেট, মানুষের মধ্যে যাচ্ছেন। তাদের মধ্যে পাবলিক পালস কি? আমার দর্শকদের জন্য বলুন। ডাক্তাররা না ১ম এ যখন রুগী ঢোকে, কথা বলি, হিস্ট্রিটা কি বলে, ইতিহাস নিই রোগের। তারপরে আমরা দেখি বলে ক্লিনিক্যাল এক্সামিনেশন। মানে রুগীটা দেখা, আসলে লিখতে হয়। আমাদের পরীক্ষায় তাই আসে, এমবিবিএস এর লং কেসে ঠিক এই প্রণালী। তারপরে আমরা কিছু পরীক্ষা লিখি। এই পরীক্ষাগুলো লেখার পরেও কিন্তু তলায় একটা জিনিস লিখি আমরা, একটা তেকোনা কেটে। সেটা লেখা থাকে প্রভিশনাল ডায়াগনোসিস। রাইট। মানে চটজলদি কাজ চালানোর মতো আপনার হুম, হুম। ডায়াগনোসিসটা কি? হুম। নির্ণয়টা কি? পশ্চিমবঙ্গের জনগণের প্রভিশনাল ডায়াগনোসিস হয়ে গেছে, দ্যাট ইজ কনফার্মড, হুম। যে তৃণমূল সরকার আর থাকছে না, হুম। চলে গেছে, হুম। চলে যাচ্ছে বলাটা ভুল।
Right. এবং ভারতীয় গড়। জনতা পার্টি ফিরছে, খালি কনফার্মেশনটা বাকি, যেটা কি পরীক্ষা নিরীক্ষা প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ইলেকশন, আর রেজাল্টেরই কনফার্ম হয়ে যাবে যে উনি নেই। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 1 মার্চ রায়দিঘিতে এসেছিলেন। সেখান থেকে জনসভাতে উনি যখন বক্তব্য রাখছিলেন, উনি কতগুলো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে ভারতীয় জনতা পার্টি রোড ম্যাপ কি তার কতগুলো দিশা দিয়েছেন। তার মধ্যে উনি বলেছেন যে আমরা ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে 7th পে কমিশন আমরা লাগু করব। ডিসেম্বর মাসের মধ্যে যত প্রায় ৬ লক্ষ আমাদের এখানে যে পদগুলো শূন্য হয়ে পড়ে আছে, ভ্যাকান্ট গভর্নমেন্ট পদ, ধন্যবাদ। সেই শূন্য পদ আমরা ফিল আপ করবো। ২.৫ লক্ষ যে পদগুলো ডিফাঙ্ক্ট, অবলুপ্তি ঘটানো হয়েছে, সেগুলোতে আমরা নিয়োগ করব। অর্থাৎ ৮.৫ লাখ নতুন ছেলেমেয়ে চাকরি পাবে। এছাড়াও অমিত শাহ বলেছেন যে ৫,৭০০ কোটি টাকা মহিলা ক্ষমতায়নের জন্য আমরা ব্যয় করব। এ ব্যাপারে আপনি একজন ক্যান্ডিডেট, আপনি যখন মানুষের কাছে যাচ্ছেন তাদের আমি বলবো এইরকম এগুলো সব অভিনব প্রস্তাব। প্রথম কথা হচ্ছে, আমার বাড়িতে অনেকেই রয়েছে যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী। আমার তারা নিজেরাই বলে যে অন্য জায়গায় তাদের যারা কলিগরা আছে, বন্ধু-বান্ধবরা আছে, তারা যখন তাদের মাইনে বলে না, আমরা লজ্জায় কোথায় আমাদেরটা না জিজ্ঞাসা করে। ভারতবর্ষ তো 8th পে কমিশন হতে চলেছে, আমাদের হ্যাঁ 6। Exactly. এটা ৮ম পে কমিশনে ঢুকছে ভারত। আমরা কতটা পিছিয়ে পড়েছি যে আমরা এখন ৬ষ্ঠই সামলাতে পারছি না। রাইট। সামলাতে পারছি না, মানে গিলতে হলো। তো এইটা মাথায় রাখা। সব রাজ্যে একটা পাবলিক সার্ভিস কমিশন আছে, জানেন তো? Right. যেখান থেকে চাকরি করে। ইয়েস। আমি যখন এমবিবিএস পাস করেছিলাম বাম জমানায়, তখনও তখন কিন্তু পরীক্ষা হয়েছে। রাইট। আমি কিন্তু পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল দিয়ে আমি চাকরি পেয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য হ্যাঁ। সরকারে। সেটা নেই, উঠে দেওয়া হয়েছে। এখন হয়ে গেছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। যত রিক্রুটমেন্ট বোর্ড তৈরি হবে তত কিন্তু রেড টেপিজম বাড়বে আর দুর্নীতি বাড়বে। শিক্ষকদের এই অবস্থা কেন হয়েছে 26,000? আপনি ওর থেকেও ভয়াবহ নথি পাবেন যদি আপনি হেলথ রিক্রুটমেন্ট দেখেন। নার্সিং স্টাফ, ওয়ার্ড বয়, নার্সিং স্টাফ, ওটি টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ডাক্তার তো পিরামিডের ওপরে রয়েছে। সর্বত্র দুর্নীতি। আপনি খালি ফাইলগুলো খোলার অপেক্ষায় আছে। পশ্চিমবঙ্গের দুর্নীতির আঁতুড়ঘর কিন্তু স্বাস্থ্য ভবন। কোনো রাজ্যে দেখেছেন যে রাজ্যের একটি এপেক্স হাসপাতাল রাজ্যিকর, তার অধ্যক্ষ জেলে? সেটাই। অধ্যক্ষ জেলে, একজন ডাক্তারবাবু জেলে কিসের জন্য? দুর্নীতির জন্য, করাপশনের জন্য। একটু ভাবুন, আলপিন থেকে এলিফ্যান্ট সর্বত্র চুরি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী সংবিধানে কথা বলে শপথ নিয়েছে। উনি তো পাকিস্তানের সংবিধানে বিশ্বাস করেন। একদম। পাকিস্তানের সংবিধান কিন্তু এটা খুব ভুল। সেটা পরে আসছি আমি একজন বাঙালিরই লিখেছিল। হ্যাঁ, পরে আসছি সেটাতে। মুখ্যমন্ত্রী ধর্মতলার জনসভা থেকে মঞ্চে দাঁড়িয়ে বলছেন, ওরা যদি মনে করে একজোট হয়, একটা কমিউনিটি যদি মনে করে একজোট হয়, আমরা আছি বলে, ওরা যদি মনে করে আপনাদের সাফ করতে ১ সেকেন্ডে ১২টা বাজিয়ে দিতে পারে। সাফ করে ১ সেকেন্ডে ১২টা বাজিয়ে দিতে পারে। একজন মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়ে আমাদের রক্ষা করার জন্য চেয়ারে বসেছেন, সেদিন মোদিজি ব্রিগেড থেকে বলেছেন যে ওই চেয়ারে বসে এই ধরনের কথা বলা শোভা পায় না। আপনি তাদের কথা বলছেন, তাহলে কি আমরা কি মনে করতে পারি যে আমাদের এখানে হিন্দু বাঙালি তাদের এক্সিস্টেন্স অ্যাট স্টেক? এই যে মুখ্যমন্ত্রীর কথাটা না মনে আছে, অভয়াকাণ্ড তো আমরা ভুলতে পারিনি ডাক্তাররা। দুটো নাম উঠে এসেছিল, বিরূপাক্ষ বিশ্বাস আর অভিক দে। সবাই মনে ছিল। কিসের জন্য? তারা কিন্তু এই খুনের সঙ্গে জড়িত আছে কিনা এটা না, কিন্তু বেরিয়েছিল থ্রেট কালচারের জন্য। রাইট। এই থ্রেট কালচারটা শিক্ষিকাকে জানেন তো? আমাদের মুখ্যমন্ত্রী। এই যে থ্রেট, সন্ত্রাস তৈরি করা, আজকে তো জনগণের প্রতি এটা সন্ত্রাসের মতো কথা বললেন, সন্ত্রাস না। যে ১ সেকেন্ডে একটি কমিউনিটি, যেটা এখনো হয়তো সংখ্যালঘু, আমি জানি না, সেন্সাস হলে বুঝবো, জনসন্তুলন পাল্টে গেছে, হয়তো সংখ্যালঘু, তারা কিন্তু সংখ্যাগুরুদের শেষ করে দিতে পারে। আপনি কি মনে করেন না এর জন্য মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত? অ্যাবসলিউটলি। উনি তো গৃহমন্ত্রী, ওনার তো আমাকে বাঁচানোর কথা, উল্টে উনিই আমাকে কিন্তু থ্রেট দিচ্ছেন। থ্রেটের শুরু কিন্তু কালীঘাট থেকে, নবান্ন থেকে, আর থ্রেটের শেষ হবে ভারতীয় জনতা পার্টি যখন শাসক দল হিসেবে আসবে। মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা শুনলাম যে তিনি পরিষ্কার বললেন যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হাইয়েস্ট কনস্টিটিউশনাল চেয়ার অফ ইন্ডিয়া, দ্রৌপদী মুর্মু, তিনি পশ্চিমবঙ্গে এসে বিজেপি রাজনীতি করছেন। মুখ্যমন্ত্রীর
নিজের মন্ত্রী অখিলগিরি তিনি দ্রৌপদী মুর্মুর শারীরিক গঠন, তার কমপ্লেকশন, তার চেহারা নিয়ে রিডিকিউল করছেন। তো এই যে আমরা একটা অদ্ভুত কালচারের মধ্যে বাস করছি, যেখানে আমাদের দেশের রাষ্ট্রপতি, যাকে আমরা সম্মান করি, তারপর আদিবাসী মহিলা, আদিবাসীদের যেভাবে অপমান করা হলো, এর 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 কি জবাব আমরা এই মুখ্যমন্ত্রী মহিলা ঠিকই, আমি এই নিয়ে তো কিছু বলবো না। আমার অবাক লাগে যে এটা মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের আর কত অপমান করবেন। অভয়ের মৃত্যু এবং ধর্ষণের পরে পরের দিন তার বাড়িতে 15 লক্ষ ক্যাশ দিয়ে পাঠালেন ডিসি নর্থকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি বললেন যে মহিলারা কেন 8টার পরে বেরোয়, মহিলা ডাক্তার আছে, তার মানে মহিলা দমকল কর্মী আছে, মহিলা পুলিশ কর্মী আছে, তাদের কোনো মান সম্মান সুরক্ষা নাই। 3 নম্বর, উনি দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি, উনি যখন কলকাতা পশ্চিমবঙ্গে এলেন, তার রিসেপশন কোনো রকম ভাবে প্রোটোকল মানলেন না। 3 নম্বর, মাথায় রাখতে হবে, উনি নিজেরই একজন বিধায়িকা যখন ধর্ণা মঞ্চে উঠলেন, তার হাত টেনে নামিয়ে দেওয়া হয়েছিল। সেটাও একজন সত্যরোদ্ধা বিধায়িকার কাছে অপমানজনক ঘটনা। তিনি রাজনীতি থেকে কিন্তু এখন রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, আমি 2 দিন আগে দেখছিলাম। তো আমাদের মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু ধারাবাহিকভাবে মহিলাদের অপমান করেছে, তিনি রাষ্ট্রপতি হোক এবং কলেজের পড়ুয়া হোক। নেক্সট, তপশিলি জাতি উপজাতি, সেটা মহিলা পুরুষ নির্বিশেষে উনি পছন্দ করেন না। যেহেতু রাষ্ট্রপতি তপশিলি জাতি উপজাতির, যেহেতু 3জন ট্রাইবাল মহিলা, তপশিলি উপজাতির মহিলা ভারতীয় জনতা পার্টির সঙ্গে একসঙ্গে এক ঝান্ডা তুলেছিলেন, তাই জন্য রাগ নয়, রাগটা আসলে মুখ্যমন্ত্রী তপশিলি জাতি উপজাতিদের সঙ্গে মেনে উঠতে পারেন না। ওনার একটা দম্ভ আছে, এই দম্ভটা কিন্তু আমার মনে হয় বাঙালি সংস্কার ও সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। এই সংবিধান উনি মানেনি না, তো আর সাংবিধানিক হেডকে কেন উনি রিসিভ করতে যাবেন? তৃণমূলের যারা টিকিট পেয়েছেন তাদের দু একজন গুণধরের নাম বলি। আপনি যেহেতু নিজেও একজন ক্যান্ডিডেট, এসএসসি কেলেঙ্কারিতে যুক্ত পরেশ অধিকারী, তিনি পেয়েছেন তৃণমূলের টিকিট। রেশন কেলেঙ্কারিতে যুক্ত আমাদের বালু জ্যোতিপ্রিয় মল্লিক, যাকে ইডি অ্যারেস্ট করেছিল, তিনি পেয়েছেন টিকিট। রেশন বন্টন কেলেঙ্কারিতে যুক্ত শঙ্করাড্ডর মেয়ে, তিনি পেয়েছেন টিকিট। আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করার জন্য যিনি যুক্ত অখিলগিরি, তিনি পেয়েছেন টিকিট। জেলখাটা মদন মিত্র, তিনি পেয়েছেন টিকিট। কুণাল ঘোষ জেলখাটা, তিনি পেয়েছেন টিকিট। আপনার আপনি যার বিরুদ্ধে লড়ছেন, সুজিত বসু, যাকে দুবার ইডি ডেকেছিল এবং যার 1,000 কোটি টাকা সম্পত্তির এখন হিসেব দিতে পারেননি, তিনি পেয়েছেন টিকিট। তো নারায়ণ গোস্বামী, গরু পাচারের সঙ্গে যুক্ত, তিনি পেয়েছেন টিকিট। অরূপ বিশ্বাস, যিনি মেসিকে নিয়ে মেস আপ করেছেন, যিনি টালিগঞ্জের পুরো শিল্পটাকে তুলে দিয়েছেন, অরূপ বিশ্বাস, বিশ্বাস ব্রাদার, তিনি পেয়েছেন টিকিট। আপনার ক্যান্ডিডেট, যিনি মেসড আপ উইথ মেসি, সুজিত বসু, তিনি পেয়েছেন টিকিট। তো আপনি একজন ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট, আপনি বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছেন, যে মানুষের মধ্যে তার কি রিয়াকশন আপনি যখন জনসংযোগ করতে যাচ্ছেন? চার্লসদা, আপনি যখন এই লিস্টটা পড়ছিলেন না, আমার কি মনে হলো জানেন? হ্যাঁ। আলিপুরের জেলের হাজিরা লিস্ট পড়ছেন। হ্যাঁ, তাই তো, সেই জন্য তো পড়ে শোনালাম। তো এই যদি অবস্থা, এখন শেষ করিনি, তাহলে পুরো পডকাস্ট শেষ হয়ে যায়, কিছুই বলতে পারবো না। হ্যাঁ, বলুন। তো এই হচ্ছে অবস্থা, আমার কিছু বলার নেই, আপনিই পুরোটা বলে দিয়েছেন। আজকে তৃণমূলের প্রার্থী তালিকা পুরোপুরি দোষী বা অভিযুক্ততে ভর্তি, লুচ্চা লাফাঙ্গা, একদম। বাজি শব্দগুলো আমার মুখে আসে না, মাফিয়ারা। যদি আমি দিতে পারতাম, আমার বয়স যদি সেরকম কম হতো, যুব সমাজের হতাম, আমি বললাম আমি যুব সমাজের হতাম, কিন্তু আমি এতদিনে চলে যেতাম এইসব প্রার্থীদের কাছে এবং গিয়ে আমি ওখানে, আমার মনে হয় প্রতিবাদটা ওদের বাড়ির দরজার সামনে বাঙালিদের করা উচিত, যে এরা অ্যাটলিস্ট যেরকম রাজনৈতিক দলের অফিসে গিয়ে করা উচিত, যে এদেরকে প্রার্থী করবেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো অ্যাটলিস্ট এই লোকগুলোকে প্রার্থী না করতে পারলো, ওনার তো প্রার্থী তালিকা কি অভাব আছে? উনি শাসক দল। তো এই যখন অভিযুক্ত এবং দোষী, এদেরকে উনি প্রার্থী করলেন, তার মানে দোষ অ্যান্ড অভিযোগ এবং এদের যে ক্রাইম, তাতে মান্যতা দেওয়া হলো। একজন মুখ্যমন্ত্রী যদি আন্ডার ট্রায়ালদের প্রার্থী করেন, মনোনয়ন দেন, ভাবুন কথাটার নাম মনোনয়ন, না, সে তো মুখ্যমন্ত্রী, তো তাহলে উনি মান্যতা দিচ্ছেন। তো মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে রেকর্ড সৃষ্টি করেছেন। মদন মিত্র যখন জেলে ছিলেন 2016 সালে, উনি তো জেলে বসে ইলেকশন লড়েছেন কামারহাটি। একদম। এটা তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি তো ভাবলাম আমি তো ভাবছিলাম আমাদের আরজি করের প্রাক্তন অধ্যক্ষ হয়তো টিকিট পাবেন। তো সেটাও আমি দেখলাম মিস করে গেছেন অল্পের জন্য, হয়তো লোকসভাতে পেতে পারেন। আচ্ছা, আপনি নিজে মাছ ভালোবাসেন,
আমরা সবাই মাছে ভাতে বাঙালি, পাতে মাছ ছাড়া ঠিক জমে না। তো আপনি কদিন আগে দেখছিলাম যে আপনি মাছ নিয়ে প্রচারে বেরিয়েছেন। তো হঠাৎ মানে এটা এটা যা সল্টলেক তো একটি খুব বর্ধিষ্ণু এলাকা, আপ মার্কেট, সেখানে বাঙালিও আছে অবাঙালিও আছে। তো আপনার হঠাৎ মাছ নিয়ে কেন? প্রতিবাদের প্রতীক, আর কিছু না। আচ্ছা। আমরা বাড়িতে মাছ খাই, ওটা নিয়ে বেড়ানোর কিছু নেই। আমি ওখানে যখন প্রচারে নামলাম, সেটাই আমার প্রচারের প্রথম দিন। হুম। আমাকে একজন সাংবাদিকই বললেন, হুম। আম যে ডাক্তারবাবু আপনি কি মাছ খান? আমি খুব একটা মাছ প্রেমী নই, কিন্তু আমার ফেভারিট কিন্তু ডিম। হুম। অদ্ভুত বাঙালি আরকি। আর আমার দাদা তিনি বাঙালি, বিদেশে থাকেন। উনি জীবনে মাছ ছোঁননি। তো হতে পারে, তাতে আমরা ব্যতিক্রমী। তো আমার বাড়িতে মাছ ঢোকে। আমি বললাম, "কেন করেছে?" "না, ওই দিল্লিতে মাছ বন্ধ, গুজরাটে মাছ বন্ধ, যে কটা বিজেপি শাসিত রাজ্য সবাই নাকি মাছ বন্ধ।" আমি তখন ওনাকে বললাম যে, "দিদি, ত্রিপুরা বলে একটা রাজ্য আছে, ভুলে গেলেন না?" বলল, "আরে না, আমি বললাম, না, কথাটা এড়িয়ে যাবেন না। আপনি সাংবাদিক, আমি আপনার সম্মান করে আপনার প্রশ্ন শুনলাম। ত্রিপুরা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি বাঙালি হিন্দু থাকে। থাকে। রাইট। বাংলা ভাষায় কথাবার্তা বলে। রাইট। তো সেখানে প্রায় ১ দশক, প্রায় ১ দশক হতে চলেছে ভারতীয় জনতা পার্টির শাসন। হুম। মাছ বন্ধ হয়েছে? আমার হাসপাতালে আমি যেখানে কাজ করি, সেখানে প্রায় ৮০% নার্সিং স্টাফ কিন্তু ত্রিপুরা থেকে। তাদের একটা মাছের প্রিপারেশন আনে, আমি খেতে পারি না। আমাকে হয়তো ১-২ চামচ দিলে সেটা ওরা ড্রাইড ফিশ খায়। তো ওখানে তো নানান রকম মাছ চলছে। তো সাংবাদিক এই প্রশ্নের উত্তরে আমি বললাম যে, যখন উনি মানতে চাইছিলেন না, আমি বললাম, "তাহলে এই প্রতীকী ঘটনাটা ঘটানোর দরকার, তাই ওটা। এটা প্রতীকী, আর কিছু না।" যে আপনি কি মনে করেন না যে পশ্চিমবঙ্গের নির্বাচন এটা শুধু জেতা হারার লড়াই নয়। এটা পশ্চিমবঙ্গের জাগরণ, এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। একদম। এই লড়াইয়ে আপনি যখন যাচ্ছেন মানুষের কাছে কি মেসেজ নিয়ে যাচ্ছেন? বাঁচতে চাই বিজেপি তাই। হুম। আমাদের বাঁচা মরার লড়াই চলছে। এইখানে যেসব লোকেরা বাড়িতে বসে, সবাই তো আর প্রার্থী নন। তারাও কিন্তু না, এই সোফায় বসে থাকলে ঠিক বসতে পারছে না, দেখবেন। সব ডানদিক বাদিক করছে, ডানদিক, মানে কি করা যায়, কি করা যায়? তো সবাই কিন্তু এই জিনিস বলছে। আমাদের কাছে এত ফোন আসছে, রুগীর ফোন। কালকে খুব সুন্দর। একজন মুসলিম রুগী ফোন করলেন। নামটা বলব না, কেন রুগীদের প্রাইভেসি মেইনটেইন করতে। মুর্শিদাবাদে। বলে, "ডাক্তারবাবু শুনেছি, আপনি কোট আনকোট" বলছি। সেই রুগী যদি শোনে এটা আমাকে ফোন করবে আবার। যে কোট আনকোট, "ডাক্তারবাবু আপনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন। আমরা খুব খুশি হয়েছি, আমার পরিবার খুশি হয়েছে, আমার গ্রাম খুশি হয়েছে। গ্রাম থেকে ৬-৭ টা পেশেন্ট আমি দেখেন, সবগুলোই ভালো আছে। আমরা ঈদের দিনে" ফোনটা ঈদের দিনে, "ঈদের দিনে আমরা মন প্রাণ দিয়ে আপনাকে দুয়া করছি এবং ইনশাআল্লাহ জিত আপনারই হবে। এই অপশাসনকে" ছড়ান বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে, "এই ভদ্রমহিলাকে আপনি তাড়ান। পুরো মুর্শিদাবাদের একের পর এক গ্রাম কিন্তু রেডি।" আমার তো মনে হচ্ছে মুর্শিদাবাদে অঘটন ঘটবে। সেফ সিট করে আমি বলব, আমার মুসলিম ব্রাদারহুড, যারা ভাই বোনেরা যারা আছে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তারাও সচেতন। আজকে ক্রিশ্চিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তারাও সচেতন। এই লড়াইটা খালি রিলিজিয়নের ওপর লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে। এই লড়াইটা হচ্ছে অপশাসনের বিরুদ্ধে। এই লড়াইটা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে। এই লড়াইতে আমি বলব, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের সর্বত্র সর্বস্তরের রাজনৈতিক, অরাজনৈতিক দল যারা তৃণমূল নয়, তাদের সবাই মিলে উচিত ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া। কেন লড়াইটা এখন আমরাই জিতবো। আমাদেরই হাত শক্ত। এই লড়াইয়ে আপনি যখন বলছেন একটা ইম্পোর্টেন্ট কথা আপনি নিজেই বললেন যে এই লড়াইটা সবার লড়াই, সবাইকে একসঙ্গে আমরা জাস্ট ওদের হয়ে লড়ছি। লড়তে। সেক্ষেত্রে আপনার ওখানে সিপিএম ক্যান্ডিডেট দিয়েছে। সিপিএম এর এবারে রোল কি? ভোট কাটুয়ার রোল? যেটা সিপিএম কে ভোট দেওয়া মানে আপনি কি মনে করেন না আমার মনে হয় একটা রাহুতাকেই তো রাজনৈতিক দল তো অস্তিত্ব বজায় রাখার জন্য প্রার্থী দিয়েছে। সেটা আমি মানি। রাজনৈতিক দল তো যদি প্রার্থীও না দিতে পারে, তাহলে অস্তিত্ব থাকবে না। আমার সেই তপন শিকদারের সময়কার গল্পগুলো মনে হয়, যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গিয়ে হাত জোড়কে বলতে, দেখবেন জমানাত্ম যেন না যায়। ১৯২৬ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সংঘ পরিবার, আমরা কিন্তু আমাদের কখনো ভাববেন না, আমাদের সাংঘাতিক পেশেন্স থাকে। আমরা ওয়েট করতে পারি ১০০ বছর। ১৯৯০ তে গিয়ে আমরা প্রথম প্রধানমন্ত্রী পাই। আমার মনে হয় লড়াইটা এখন কিন্তু যেহেতু ভারতীয় জনতা পার্টি ভার্সেস টিএমসি, দুর্নীতি ভার্সেস নীতি,
আমি বলবো বামপন্থীদের দয়া করে হাত জোড় করে নীতিটা এই বছরের জন্য বন্ধ রাখুন। আপনাদের অস্তিত্ব নেই, লড়াই সেটা আমি মানছি, রাজনীতি বন্ধ রাখুন, নীতি রাজনীতিটা বন্ধ রাখুন, নীতিটা এরকম আছে থাক। এনাকে এই অপশাসন থেকে সুশাসন আনার জন্য ভারতীয় জনতা পার্টিকে সব বামপন্থীর লোক, ভোটাররা, সাপোর্টাররা, শুভানুধ্যায়ীরা যেন ভোট দেয়। তার কারণ হচ্ছে একমাত্র আমরাই পারি, আমরাই পারি এবং আমরাই পারতে চলেছি এবং আমরাই পারবো। আর কিছুটা সময়ের অপেক্ষা, যখন এই অপশাসনকে আমরা সরাতে পারবো। বাম শুভানুধ্যায়ীদের বলবো এবারে আর নিজের বামপন্থী দলগুলোকে ভোট দেবেন না, ভারতীয় জনতা পার্টিকে দিন। আমরা জিতে যাওয়ার পরে আপনারা থাকবেন, তৃণমূল কদিনে শেষ হয়ে যাবে, ওটা তো ক্লাব, ওটার উপর নীতি নেই। নীতি ছাড়া রাজনৈতিক দল হয় না, নামটাই রাজনীতি। ওনাদের নীতিটা হচ্ছে ক্লাব, একটা ক্লাব, মাংস দেওয়া হলো, বিরিয়ানি দেওয়া হলো, একটা সাউন্ড বক্স দেওয়া হলো, নাচ হলো, ওদের ক্লাব পলিটিক্স করে। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বিধাননগরে লড়ছেন, যদি বিধাননগরের ভোটারদের জন্য কোনো মেসেজ থাকে আপনি বিধাননগরের ভোটারদের জন্য হাত জোর করে আমি ডাক্তার শরৎদত্ত মুখোপাধ্যায় বলছি, ভারতীয় জনতা পার্টির প্রার্থী 116 বিধাননগর নির্বাচনী ক্ষেত্র। আপনার নীতির পক্ষে থাকবেন, দুর্নীতির বিপক্ষে থাকবেন, আপনারা সুশাসনের পক্ষে থাকবেন, অপশাসনের বিরুদ্ধে থাকবেন। দয়া করে ভারতীয় জনতা পার্টি আমাকে এবং আমার যে সহযোগী প্রার্থীরা আছেন সারা রাজ্য জুড়ে সবাইকে পদ্ম ফুলে ভোট দেবেন। বাঁচতে চাই বিজেপি, তাই পাল্টানো দরকার এবারে বিজেপি সরকার। নমস্কার। নমস্কার। আজকের মতো পডকাস্ট আমরা এখানেই শেষ করলাম।